সেটা হলো কি শ্বসন। তো শ্বসন জিনিসটা কি আমরা প্রথমেই জেনে আসি। শ্বসন শ্বসন জিনিসটা হলো আসলে দুই ধরনের আছে। একটা হলো আমরা জানি ফুসফুসে ঘটে, একটা হলো কোষের ভেতরে ঘটে। তো আমরা যেটা এখন আলোচনা করব এটা হলো কোষের ভেতরে যে শ্বসনটা হয় সেটা। তো কোষের ভেতরে শ্বসন মানে কি, জটিল খাদ্যদ্রব্য যেগুলো আছে সেগুলা সেগুলা ভেঙে যখন সরল খাদ্যদ্রব্যে পরিণত হয় তখন তাদের মধ্যে যে স্থিতিশক্তি থাকে সেটা গতিশক্তিতে পরিণত হয়, সেটাকেই শ্বসন বলে। তাহলে প্রথম কথা হলো শ্বসন জিনিসটা কি, জটিল জৈব যৌগ ভেঙে যখন সরল যৌগগুলোতে পরিণত হয় সেটাই হলো কি শ্বসন। এই জটিল জৈব যৌগগুলা সরল যৌগে পরিণত হওয়ার সময় এই জটিল জৈব যৌগগুলোর মধ্যে যে স্থিতিশক্তি জমা থাকে সেটা কোন শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হলো গতিশক্তিতে বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই ঘটনাকে বলা হয় কি শ্বসন। এখন জটিল জৈব যৌগ থেকে সরল জৈব যৌগে হওয়ার সময় যে বিক্রিয়াগুলো হয় সেটা কি ধরনের বিক্রিয়া, সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে খেয়াল করো, তাহলে শ্বসন আসলে কি ধরনের বিক্রিয়ার সমষ্টি? শ্বসন হলো জারণ বিজারণ বিক্রিয়ার সমষ্টি। এখন জারণ বিজারণ বিক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, আর শক্তি উৎপন্ন হয় বা এটিপি উৎপন্ন হয়। আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে বা জীব কোষের ক্ষেত্রে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা কি দিয়ে নির্দেশ করা হয়, সেটা হলো এটিপি দিয়ে নির্দেশ করা হয় উদ্ভিদের ক্ষেত্রে। তো এখন এই যে শ্বসন যেটা হয় এই শ্বসনটা মূলত কোথায় হয়? উদ্ভিদের ক্ষেত্রে শ্বসনটা মূলত দুইটা জায়গায় হয়। একটা হলো কোষের কোষের কি কোষের সাইটোপ্লাজমে, আরেকটা হলো কোষের ভিতরে সাইটোপ্লাজমের ভিতরে একটা অঙ্গাণু থাকে যেটা নাম কি মাইটোকন্ড্রিয়া। তাহলে দুইটা জায়গায় শ্বসনটা মূলত দুইটা জায়গায় ঘটে, একটা হলো মাইটোকন্ড্রিয়া আর একটা হলো সাইটোপ্লাজম। তাহলে শ্বসন কোথায় কোথায় ঘটে? সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া এই দুইটা জায়গায় ঘটে থাকে। শ্বসন মূলত কি হয়, কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি এই যে জৈব যৌগ এগুলা হলো ভাঙবে, এগুলা ভেঙে শক্তি উৎপন্ন করবে এবং সরল জৈব যৌগে পরিণত হবে, এটাই হলো শ্বসন। তো এখন খেয়াল করো এই যে বিক্রিয়াগুলা হয় বা শ্বসন যেগুলা হয় এগুলা কিভাবে হয়? শ্বসন জিনিসটা মূলত অক্সিজেনের উপস্থিতিতে হয় অথবা অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। এখন অক্সিজেন নির্ভর যদি হয় কোনো শ্বসন সেটাকে বলা হয় সবাত শ্বসন, আর অক্সিজেন নিরপেক্ষ হলে সেটাকে বলা হয় কি অবাত শ্বসন। তাহলে শ্বসনকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। সবাত, সবাত মানে সহ, কি সহ? অক্সিজেন সহ। অক্সিজেন সহ বা অক্সিজেনের উপস্থিতিতে যদি শ্বসন হয় সেটাকে বলা হয় সহবাত শ্বসন, আর অক্সিজেনের অনুপস্থিতিতে বা অক্সিজেন ব্যতীত হলে সেটাকে বলা হয় অবাত শ্বসন। এখন আসি সবাত শ্বসন। এই সবাত শ্বসন, তাহলে আমরা প্রথম কথা হলো ক্লিয়ার, এটা তো অক্সিজেন অবশ্যই জরুরি। অক্সিজেন কোথায় থাকে? বায়ুতে থাকে, অর্থাৎ বাতাস লাগবে, এই জন্য দেখো নাম কি সবাত, বাত মানে কি বাতাস লাগবে, ঠিক আছে? তো সবাত অর্থ কি বাতাস লাগবে, কারণ কি অক্সিজেন দরকার। তো সবাত শ্বসন যেটা আছে এটাকে আমরা চারটা ধাপে ভাগ করি। আগে তিনটা ধাপ ছিল, এখন চারটা ধাপে ভাগ করছে। একটা হলো গ্লাইকোলাইসিস, একটা হলো গ্লাইকোলাইসিস, একটা হলো অক্সিডেশন। 2 নাম্বার ধাপটা হলো কি অক্সিডেশন। অক্সিডেশন জিনিসটা কি সেটাও আমাদের জানতে হবে, আগে হলো এগুলা ছিল না, এখন এটা জানতে হবে। কিসের অক্সিডেশন? পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। 3 নাম্বার ধাপটা হলো তোমার ক্রেবস সাইকেল, আর 4 নাম্বার ধাপটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এই চারটা হলো তোমার সবাত শ্বসনের ধাপ। সবাত শ্বসনের তাহলে আগে ধাপ কয়টা ছিল বললাম? আগে চারটা থাকলো, এখন কয়টা? আগে তিনটা থাকলো, এখন কয়টা? এখন কিন্তু কয়টা? চারটা। আর অবাত শ্বসনের ক্ষেত্রে অবাত শ্বসনের ধাপ হলো দেখো গ্লাইকোলাইসিস এবং গ্লাইকোলাইসিস মিল আছে। অবাত শ্বসনের 1 নাম্বার ধাপের নামও কি গ্লাইকোলাইসিস। অবাত শ্বসনের 1 নাম্বার ধাপের নাম কি গ্লাইকোলাইসিস। আর 2 নাম্বার ধাপের নাম হলো দেখো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এখানে ছিল পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, এটা হলো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো অবাত শ্বসনের ধাপ হলো এই দুইটা।
এখন একটু খেয়াল করো তো, প্রথম যে দুইটা আছে, প্রথম যে ধাপ সবাত এবং অবাত, দুইটাতে দেখো তো গ্লাইকোলাইসিসটা কমন না? দুইটাতেই যেহেতু গ্লাইকোলাইসিস কমন, তাহলে আমরা গ্লাইকোলাইসিসকে বলতে পারি না যে এটা হলো সবাত শ্বসন এবং অবাত শোষণের, সবাত শোষণ এবং অবাত শোষণের অভিন্ন ধাপ বলতে পারি না আমরা? এটা অভিন্ন না? অভিন্ন ধাপ। তাহলে সবাত শোষণে দেখো, সবাত শোষণে আমরা বলছিলাম কি অক্সিজেন লাগে, অবাত শোষণে কি জানি আমরা অক্সিজেন লাগে না, তাই তো? এখন গ্লাইকোলাইসিস দুই জায়গায় আছে, দুই জায়গায় আছে মানে কি, সবাত শোষণেও আছে অবাত শোষণেও আছে। যেহেতু অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিস হয়, তার মানে কি সবাত শোষণে, সবাত শোষণে যখন অক্সিজেন থাকে, হ্যাঁ, সবাত শোষণে যদিও অক্সিজেন থাকে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি কোনো অক্সিজেন কাজে লাগে? কাজে লাগে না। তাহলে সবাত শোষণে খেয়াল রাখবা, সবাত শোষণে অক্সিজেন নিরপেক্ষ ধাপের নাম হলো কি? গ্লাইকোলাইসিস। সবাত শোষণে অক্সিজেন নিরপেক্ষ মানে অক্সিজেন থাকলেও যা, না থাকলেও তা, সেটাই হলো কি নিরপেক্ষ। অক্সিজেন নিরপেক্ষ ধাপের নাম হলো কি? গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস ধাপটা কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে হয়। আমরা বলছিলাম শ্বসন দুইটা জায়গায় ঘটে, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। এই গ্লাইকোলাইসিস জিনিসটা সাইটোপ্লাজমে ঘটে। তো এই সাইটোপ্লাজমে ঘটে বলে গ্লাইকোলাইসিসকে অনেক সময় সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়। যেহেতু এটা অভিন্ন ধাপ, অভিন্ন মানে কি কমন, এই জন্য এটাকে শ্বসনের কমন পাথওয়ে বলা হয়, কমন পাথওয়ে বলা হয়। আবার আরেকটা জিনিস দেখো, এই গ্লাইকোলাইসিস পাথওয়েটা আবিষ্কার করছে তিনজন বিজ্ঞানী, এমবেডেন, মেয়ারহফ এবং পার্নেস। এমবেডেন, মেয়ারহফ এবং পার্নেস, ঠিক আছে? এই তিনজনের মধ্যে আমরা যদি একটু খেয়াল করো, প্রথম অক্ষরগুলা নিয়ে নিই, তাহলে কি দাঁড়ায়? ইএমপি। তাহলে গ্লাইকোলাইসিস পাথওয়েকে আমরা আরেকটা কি নামে ডাকতে পারি? ইএমপি পাথওয়ে নামে ডাকতে পারি। এই গ্লাইকোলাইসিস, তাহলে গ্লাইকোলাইসিসের অনেকগুলা নাম পাইলাম না? এই গ্লাইকোলাইসিসের কিন্তু অনেকগুলা নাম পাইছি, তাই না? তো গ্লাইকোলাইসিস শব্দটা দেখো, গ্লাইকোলাইসিস, লাইসিস মানে কি? লাইসিস মানে হলো ভাঙন বা ভাঙা। কাকে ভাঙবে? গ্লাইকো, গ্লাইকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে। তাহলে কাকে ভাঙবে বলতো? গ্লুকোজকে ভাঙবে যে প্রক্রিয়ায়, সেটাকে বলা হয় কি? গ্লাইকোলাইসিস। তো এই প্রক্রিয়াটা আমরা একটু দেখে আসি। আসলে কি হয়? বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মূল যে জিনিসটা সেটা হলো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়া। তো আমরা এটার আগে বেসিক জিনিস জেনে আসি। তাহলে মূল যে জিনিসটা সেটা হলো বিক্রিয়ক হলো গ্লুকোজ এবং ফাইনাল উৎপাদ যেটা সেটা হলো পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ হলো 6 কার্বনের। তাহলে চিন্তা করো একটা গ্লুকোজ থেকে কয়টা পাইরুভিক অ্যাসিড পাওয়া সম্ভব? যেহেতু পাইরুভিক অ্যাসিড 3 কার্বনের, তাহলে কয়টা পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়? 2টা পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে কয় অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়? 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়। এবার দেখো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল কয়টা ধাপ আছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল 9টা বিক্রিয়া আছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট কয়টা বিক্রিয়া আছে? 9টা বিক্রিয়া আছে। এবং কয়টি এনজাইম, কয়টি এনজাইম অংশগ্রহণ করে? 10টি এনজাইম অংশগ্রহণ করে। এবং এনজাইমের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য মনে রাখবা, এনজাইম সবই হলো কি? এনজাইম সবই হলো কি? দ্রবণীয়। এনজাইম সব কি? দ্রবণীয়। এবং এখন খেয়াল করো, এখানে সবগুলা বিক্রিয়াই হলো তোমার উভমুখী, শুধু 3টা বিক্রিয়া হলো, এই যে 9টা বিক্রিয়া আছে না, 9টা বিক্রিয়ার মধ্যে 3টা বিক্রিয়া হলো একমুখী। 3টা বিক্রিয়া হলো কি? একমুখী। এই 3টা বিক্রিয়া কি কি? 1, 3 এবং 9 বা সর্বশেষ ধাপ 139, 139। 1, 3 এবং 9 নাম্বার বিক্রিয়া আমরা যখন লিখবো তখন খেয়াল রাখবো এটা চিহ্ন জাস্ট কয়মুখী হবে? একমুখী হবে। তাহলে খেয়াল করো গ্লাইকোলাইসিসের কোন কোন বিক্রিয়া একমুখী, সেটা হলো 1, 3 এবং 9 নাম্বার বিক্রিয়াটা হলো একমুখী। আচ্ছা, এখন আসি, এই গ্লাইকোলাইসিসকে বলা হয় 2 এর নিয়ম। গ্লাইকোলাইসিসকে কি বলা হয়? 2 এর নিয়ম বা 2 এর ফলাফল। 2 এর ফলাফল কেন? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয়টা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? কয়টা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? 2টা। কয়টা এটিপি উৎপন্ন হয়? নিট এটিপি কয়টা? 2টা। যদি বলা হয় কয়টা NADH2 উৎপন্ন হয়? কয়টা NADH2 উৎপন্ন হয়? কয়টা NADH2 উৎপন্ন হয়? তাও 2টা। এই জন্য এটাকে আমরা কি বলি? 2 এর নিয়ম।
সহজ, মনে থাকবে জিনিসটা। যদি বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপি কয়টি? 2টি। যদি বলা হয় কয়টি NADH প্লাস উৎপন্ন হয়? 2টি। কয়টি কয়টি তোমার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? তাও 2টি। মনে থাকবে জিনিসটা। আচ্ছা, এখন চলে আসি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপগুলা শিখা লাগবে কিনা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপগুলো আসলে শিখতে পারলে ভালো, কারণ অনেক সময় চলে আসার সম্ভাবনা থাকে। শুধু গ্লাইকোলাইসিস, অন্যগুলা তত গুরুত্বপূর্ণ না। তো প্রথমে খেয়াল করো গ্লুকোজ। গ্লুকোজ হলো 6 কার্বনের যৌগ। এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হবে। গ্লুকোজ, দেখো, গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হবে। তো এখানে খেয়াল করো গ্লুকোজ হলো 6 কার্বনের যৌগ। এই 6 কার্বনের 6 নাম্বার কার্বন যেটা, সেই 6 নাম্বার কার্বনে যখন ফসফেট যুক্ত হয় তখন সেই যৌগের নাম হয়ে যায় গ্লুকোজ 6 ফসফেট। এখন ফসফেট যুক্ত করে যে এনজাইমগুলা, সেই এনজাইমগুলাকে সবসময় কাইনেস নামে পরিচিত করা হয়। যারা হলো কোষ বিভাজন চ্যাপ্টার আমার ক্লাস করছো, মনে আছে ফসফোরাইলেশন করার জন্য সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের দরকার পড়ছিল, মনে আছে? সিডিকে। দেখো বেসিক জিনিসটা হলো এখানেই, যারা বেসিক বুঝছো, যারা বলো না যে বেসিক বেসিক, এটাই হলো বেসিক, যে কাইনেস শব্দটা খেয়াল রাখলেই তোমার বাকিটুকু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে থাকবে। তাহলে কাইনেস জিনিসটা হলো ফসফরাস যখন যুক্ত হয় তখন আমরা কাইনেস ব্যবহার করি। তো এখানে খেয়াল করো একটা হেক্সোজের, গ্লুকোজ হলো একটা হেক্সোজ, এই হেক্সোজে যদি আমরা ফসফেট যুক্ত হয় তখন সেই যৌগের নাম হবে কি? হেক্সো কাইনেস। এবার আসি আমরা গ্লুকোজ 6 ফসফেট থেকে কি আসতেছে। গ্লুকোজ 6 ফসফেট থেকে আসতেছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এটা কিন্তু 2 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ কিন্তু একমুখী ছিল না, এটা উভমুখী। এখন খেয়াল করো গ্লুকোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট, তোমার কাছে মনে হয় না এরা হলো দুইটাই হলো কি সমাণু? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কি দুইটাই হলো সমাণু? সমাণু মানে আইসোমার। সমাণু মানে কি? আইসোমার। তাহলে এখানে যে এনজাইমটা ব্যবহৃত হবে সেই এনজাইমের নাম কি? আইসোমারেজ এনজাইম। সেই এনজাইমের নাম কি? আইসোমারেজ এনজাইম। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট আসে যে এনজাইমের কারণে, সেটা হলো আইসোমারেজ এনজাইম। সেই আইসোমারেজ এনজাইমের পুরা নাম কি? ফসফোগ্লুকো আইসোমারেজ। ফসফোগ্লুকো আইসোমারেজ। এবার দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট যেটা, এবার দেখো ফ্রুক্টোজ 6 ফসফেটটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এবার আগে তো 6 নম্বরের ফসফেট ছিল, এখন 1 নম্বরেও আরেকটা ফসফেট আসছে, এই জন্য পুরা যৌগের নাম হয়ে গেছে কি? বিসফসফেট। তাহলে এখন খেয়াল করো তো এখানে কোন এনজাইম আবারও ফসফেট যুক্ত করছে? কোন এনজাইম যুক্ত হবে? কাইনেস। কোন এনজাইম? কাইনেস। তাহলে এটার নাম কি? ফসফোফ্রুক্টোকাইনেস। ফসফোফ্রুক্টোকাইনেস নাম দেখে তুমি যখন কাইনেস খুঁজে বের করবা তখন বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে, যে ফ্রুক্টোজের মধ্যে কাইনেস ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে ফসফেট যুক্ত ফ্রুক্টোজের মধ্যে আবার ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে এনজাইমটার নাম কি? ফসফোফ্রুক্টোকাইনেস। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেটা আছে, এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হয় দেখো, ভেঙে গিয়ে কি হচ্ছে? ভেঙে যাওয়াকে আমি নাম দিচ্ছি কি? আলাদা হয়ে যায়। আলাদা হয়ে দুইটা যৌগ উৎপন্ন করে, একটা হলো 3-ফসফোগ্লিসারালডিহাইড, 3-ফসফোগ্লিসারালডিহাইড, অথবা ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, যে কোনো একটা উৎপন্ন হয়। 3-ফসফোগ্লিসারালডিহাইড বা ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, এরা যে কেউতে রূপান্তরিত হতে পারে। তার মানে কি? 3-ফসফোগ্লিসারালডিহাইড চাইলে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেটে, অথবা ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট চাইলে 3-ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হতে পারে, কারণ এরা পরস্পরের সমাণু। তাহলে সমাণু হলে কোন এনজাইম হবে? আর বলার কোনো দরকার আছে বলতো? যেহেতু এরা সমাণু, তাহলে এই জায়গায় কোন এনজাইম হবে বলতো? আইসোমারেজ এনজাইম। সাবাস, এখানে কোন এনজাইম? আইসোমারেজ এনজাইম। আর মুখস্থ করার দরকার পড়তেছে না। এবার আসি আমরা, দেখো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যৌগটা ছিল 6 কার্বনের। 3-ফসফোগ্লিসারালডিহাইড বা ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট যেগুলো আছে, এগুলো 3 কার্বনের যৌগ। তার মানে কি? ফ্রুক্টোজটা 6 কার্বন, এতক্ষণ সব 6 কার্বনের যৌগ ছিল, এখন ভেঙে গিয়ে 3 কার্বনের দুইটা যৌগ উৎপন্ন হচ্ছে, দুইটা যৌগ উৎপন্ন হচ্ছে। তাহলে
চিন্তা করো, এটা আলাদা হয়ে যাচ্ছে না? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে, ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। তা আলাদা হয়ে যায় যে এনজাইমের প্রভাবে, সেটা মনে রাখবা অ্যালডোলেস। মনে রাখার জন্য, ঠিক আছে? এটা কি? অ্যালডোলেস। অ্যালডোলেস। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে ভেঙে 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, বা দুইটা 3-ফসফোগ্লিসারলডিহাইড বা দুইটা ডাইহাইড্রোক্সি এসিটোনের ফসফেটও উৎপন্ন করে। এক কথায় হলো কি হচ্ছে, যদি শুধু 3-ফসফোগ্লিসারলডিহাইড আসে তাহলে দুইটা আসবে, শুধু ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট আসলে দুইটা আসবে, একটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে। আর যদি একটা ফসফোগ্লিসারলডিহাইড আসে, একটা ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট আসে, তাহলে পরবর্তীতে তারা প্রয়োজন মতো কি করতে পারবে? ইন্টারচেঞ্জ করতে পারবে। কি দিয়ে? আইসোমারেজ এনজাইম দিয়ে। আচ্ছা, এখন আমরা 3-ফসফোগ্লিসারলডিহাইড নিয়ে আমাদের পরবর্তী ধাপগুলা। 3-ফসফোগ্লিসারলডিহাইড, দেখো 3-ফসফোগ্লিসারলডিহাইড যেটা, 3-ফসফোগ্লিসারলডিহাইড যেটা, সেটা হলো কি হবে? সেটা হলো অ্যাসিডে পরিণত হবে। অ্যাসিডে পরিণত হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। যে এনজাইমের কারণে, সেটা হলো ডিহাইড্রোজিনেস এনজাইমের কারণে। যে এনজাইমের কারণে, সেটা হলো কি? ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস এনজাইমের কারণে 3-ফসফোগ্লিসারলডিহাইড 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আসবে শুধু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো C3 চক্রের কি? প্রথম স্থায়ী পদার্থ বা স্থায়ী পদার্থ। আচ্ছা, এখানে দেখো, এটা তো তোমার অত বেশি কিছু লাগে না, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। এদিকের এনজাইম গুলা দরকার পড়ে না, প্রথম এনজাইম এবং শেষের দুইটা এনজাইম, এই এনজাইম গুলা তোমার মনে রাখা তত জরুরি না। তারপরে লিখে দিচ্ছি আমি। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আসবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরা জাস্ট হলো স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করাকে আমরা বলি কি? মিউটেশন। ডিএনএ যখন কি করে? ডিএনএ যখন অ্যামাইনো অ্যাসিড গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কি বলি? ডিএনএ তে যখন অ্যামাইনো অ্যাসিড গুলা অবস্থান চেঞ্জ করে, তখন সেটাকে আমরা কি বলি? মিউটেশন বলি। ঠিক এখানে যখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের জায়গায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড আসবে, অর্থাৎ ফসফেটটা 3 নাম্বার কার্বনের জায়গায় 2 নাম্বার কার্বনে যখন চলে আসবে, তখন কি হচ্ছে? মিউটেশন হচ্ছে। তা মিউটেশন মানে কি? স্থান পরিবর্তন। এখান থেকে আসছে মিউটেস। তাহলে এখানে কোন এনজাইম আসবে? মিউটেস এনজাইম। এই এনজাইমটার নাম মনে রাখবা। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফিনল পাইরুভিক অ্যাসিড আসে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ফসফিনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে। এটা হলো ইনোলেস এনজাইমের প্রভাবে। এটা কি? ইনোলেস এনজাইমের প্রভাবে। এখানে খেয়াল করো, এগুলা কিন্তু সব উভমুখী। এগুলা সব উভমুখী। এবার দেখো লাস্টে যে ধাপটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কি? ফসফিনল পাইরুভিক অ্যাসিড থেকে যে পাইরুভিক অ্যাসিড আসে, সেটা কয়মুখী? একমুখী বিক্রিয়া। এবং এই সময় যে এনজাইমটা ব্যবহৃত হয়, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। নাম কি? পাইরুভিক অ্যাসিড কাইনেস। অর্থাৎ শেষের 2-3টা এনজাইম দরকার এবং শুরুর 2-3টা এনজাইম খুব জরুরি মনে রাখার জন্য। ঠিক আছে? বিশেষ করে 1, 3 এবং 9 নাম্বার ধাপের এনজাইম গুলা মনে রাখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবা। এখন খেয়াল করো, একটা 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে একটা পাইরুভিক অ্যাসিড আসে। তুমি চিন্তা করতে, একটা গ্লুকোজ থেকে কয়টা ফসফোগ্লিসারলডিহাইড আসছিল? একটা গ্লুকোজ থেকে কিন্তু 2টা ফসফোগ্লিসারলডিহাইড আসছিল। দ্যাট মিন্স 2টা ফসফোগ্লিসারলডিহাইড থেকে আলটিমেট কয়টা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে? 2টা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এবার আসি, এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড আসা, পাইরুভিক অ্যাসিড আসা পর্যন্ত কি হয়? এখানে কিন্তু গ্লুকোজে যদি 100% শক্তি থাকে, যেগুলো হলো স্থিতি শক্তি, সেটা পাইরুভিক অ্যাসিডে গিয়ে পাওয়া যায় 80%। তার মানে কি? 100% শক্তির মধ্যে 100% শক্তির মধ্যে গ্লুকোজের সেটা পাইরুভিক অ্যাসিড পর্যন্ত যেতে যেতে আর পাইরুভিক অ্যাসিডের মধ্যে আর সঞ্চিত শক্তি কত পার্সেন্ট? 80%। তার মানে কত পার্সেন্ট শক্তি? 20% শক্তি মাঝখানে কি হয়ে গেছে? মাঝখানে কি হয়ে গেছে? বিভিন্ন শক্তিতে রূপান্তর হয়ে গেছে। সেই শক্তিগুলা কি কি? একটা হলো তাপ শক্তি, একটা হলো আত্তীকরণ শক্তি। তো তাপ শক্তিগুলা
তাপ শক্তি কত পার্সেন্ট? 3%। এবং আত্তীকরণ শক্তি মানে কি এটিপি এবং কি NADPH2 এগুলাতে কত পার্সেন্ট? 17%। তাহলে 20% শক্তি যেটা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডে যাওয়ার সময় রূপান্তর হয়েছে, সেই 20% শক্তিগুলোর মধ্যে 3% তাপ শক্তি হিসেবে কি হয়? বের হয়ে যায়। এবং এটিপি এবং NADH2 রূপে কত পার্সেন্ট শক্তি থাকে? 17% শক্তি থাকে। তো এখন খেয়াল করো, যদি বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মুখ্য ব্যাপারটা কি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মুখ্য ব্যাপারটা কি সৃষ্টি করা? পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করা। কারণ পাইরুভিক অ্যাসিড সৃষ্টি না হলে শ্বসন কিন্তু কন্টিনিউ হবে না। শ্বসন এরপরে কন্টিনিউ হওয়ার জন্য পাইরুভিক অ্যাসিড আসাটা জরুরি। এখন আসি, এই পাইরুভিক অ্যাসিড যখন আসে কি হয়? পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। কোথায়? মাইটোকন্ড্রিয়া। দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি আছে জায়গা দেখো। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এখানের ভিতরে যেগুলা থাকে সেগুলাকে কি বলা হয়? সেগুলাকে বলা হয় ম্যাট্রিক্স। সেগুলাকে কি বলা হয়? সেগুলাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে কি? তরল। ম্যাট্রিক্স মানে কি? তরল বা লিকুইড। এই যে ম্যাট্রিক্স জিনিসটা, এখানের ভিতরে কি কি হয় সেটা আমি দেখাবো। এটা হলো আউটার মেমব্রেন আর এটা হলো ইনার মেমব্রেন। তো আমি একটু লিখে রাখি, ইনার মেমব্রেনে কি হয় মনে রাখবা। ইনার মেমব্রেন হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কোথায় অবস্থান করে? ইনার মেমব্রেনে। আর ম্যাট্রিক্সে কি হয়? ম্যাট্রিক্সে দুইটা ঘটনা ঘটে। পাইরুভিক অ্যাসিডের যে অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন ঘটে হলো ম্যাট্রিক্সে। এবং ক্রেবস সাইকেল যেটা আছে, ক্রেবস চক্র, সেটাও তোমার কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে। এখন ইনার মেমব্রেনে কিছু দানা দানা জিনিস থাকে। এই দানা দানা জিনিসগুলোকে বলা হয় অক্সিসোম। আমরা সবাই জানি, তাই না? এই অক্সিসোম জিনিসটা দুইটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হলো কি? একটা হলো এটিপিএস এনজাইম থাকে এই জায়গায়, যেটা হলো এটিপি সংশ্লেষণের জন্য দরকার পড়ে। আরেকটা কি লাগে? আরেকটা কি থাকে? আরেকটা থাকে হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এই দুইটা জিনিসকেই একসাথে কি নামে নামকরণ করা হয়? অক্সিসোম নামে নামকরণ করা হয়। তাহলে তুমি চিন্তা করো তো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা তাহলে কোথায় অবস্থিত? যেহেতু অক্সিসোম কোথায়? ইনার মেমব্রেন অবস্থিত। পড়ছো না এইসব জিনিস? অক্সিসোম কোথায় অবস্থিত? ইনার মেমব্রেন অবস্থিত। দ্যাট মিনস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটাও ইনার মেমব্রেনেই উপস্থিত হবে। তুমি যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন নিয়ে কখনো কনফিউশনে পড়ে যাও, তোমার মাথায় খেয়াল রাখবা যে বাইরের মেমব্রেনটা আমরা মাইটোকন্ড্রিয়ার বর্ণনা পড়ার সময় কিভাবে পড়ি? বাইরের মেমব্রেনটা মসৃণ থাকে এবং ভিতরে যে মেমব্রেনটা সেটা খাঁজ হয়ে যায়। খাঁজ হয়ে যাওয়া অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে বহু সুবৃন্ত গোলাকার অক্সিসোম কি থাকে? সুবিন্যস্ত ভাবে সাজানো থাকে। এই অক্সিসোম জিনিসগুলাই কি? এটিপিএস এনজাইম এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সমষ্টি। তাহলে কোনটা কোথায় হয় এটা আমি ক্লিয়ার করে দিলাম এই জায়গায়। পরীক্ষায় কিন্তু এভাবে স্পেসিফিক আসবে। এখন দেখো পাইরুভিক অ্যাসিড যেটা আছে, তোমাদের বিক্রিয়া শিখা লাগবে না। বিক্রিয়া শিখার কোনো দরকার নাই। পাইরুভিক অ্যাসিড কি হবে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে গিয়ে ভেঙে এসিটাইল কোয়েতে পরিণত হবে। এই এসিটাইল কোয়েট জিনিসটা 2 কার্বনের যৌগ। এসিটাইল কোয়েট জিনিসটা কয় কার্বনের যৌগ? 2 কার্বনের যৌগ। আর পাইরুভিক অ্যাসিড কয় কার্বনের যৌগ বলতো? 3 কার্বনের যৌগ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে না যে পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে যাওয়ার সময় বা এসিটাইল কোয়ে উৎপন্ন হওয়ার সময় 1 কার্বন কমে যাচ্ছে না? তাহলে 1 কার্বনটা কিভাবে কমে? 1 কার্বনটা হলো এভাবে কমে, কি হয়ে? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ের সৃষ্টি হওয়ার সময় কয় অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? 1 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই সময় কয়টা NADH2 উৎপন্ন হয়? কয়টা NADH2 উৎপন্ন হয় সেটাও খেয়াল রাখতে হবে। 1 NADH উৎপন্ন হয়। 1 একটা NADH এবং H+ একটা NADH H+ কি হবে? উৎপন্ন হবে এই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনের সময়। মনে থাকবে জিনিসটা। কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়া, কোন যৌগ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়াকে কি বলা হয়? কোন যৌগ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন। কি বলা হয়? ডিকার্বক্সিলেশন।
তাহলে এখানে বলতো পাইরুভিক অ্যাসিডের যখন অক্সিডেশন হয় তখন কি ডি কার্বক্সিলেশন হচ্ছে নাকি হচ্ছে না? ডি কার্বক্সিলেশন হচ্ছে। তারপর দেখো এই পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে আসার সময় NADH+ প্রোটন যুক্ত হচ্ছে। প্রোটন যুক্ত হওয়া মানে কি, আমরা H+ কোনো NADH+ যখন উৎপন্ন হয় তখন সেটাকে আমরা নাম দিব কি অক্সিডেশন। সেটাকে নাম কি দিব অক্সিডেশন। তাহলে এখানে দুইটা জিনিসই হয়, অক্সিডেশনও ঘটে কার্বক্সিলেশনও ঘটে। 2 নাম্বার ধাপে তাহলে কি কি হয়, অক্সিডেশনও ঘটে এবং কি ডি কার্বক্সিলেশনও ঘটে। মনে থাকবে জিনিসটা। এবার আসি এসিটাইল কোয়ে। এসিটাইল কোয়ে জিনিসটা হলো ক্রেবস সাইকেল এবং গ্লাইকোলাইসিসের মধ্যবর্তী ধাপ। তো এই যে ক্রেবস চক্রটা কোথায় ঘটে বললাম একটু আগেই, ক্রেবস চক্র কোথায় ঘটে? ম্যাট্রিক্সে ঘটে। কোথায় ঘটে? ম্যাট্রিক্সে ঘটে। কিসের ম্যাট্রিক্সে ঘটে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। সাবাস। এবার দেখো এই যে এসিটাইল কোয়ে যেটা, এটা থেকে কয়টা বিক্রিয়া আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এটা হলো আমি তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেটা হলো, তোমরা তো বায়োলজি শুধু মেডিকেল না, ভার্সিটি বিভিন্ন জায়গায় পাবা, সবটুকু কভার করে মতে পড়ায়, কারণ এডমিশন তো আসলে সব দিক থেকে রেডি থাকতে হবে। তো এই জন্য এই বিক্রিয়াগুলা তোমার শিখা লাগবে। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, তবে ততটা না, ভার্সিটির জন্য বেশি জরুরি এটা। এসিটাইল কোয়ে জিনিসটা হলো 2 কার্বনের। এই এসিটাইল কোয়ের সাথে যখন অক্সালো এসিটিক অ্যাসিড মনে আছে কয় কার্বনের যৌগ? C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ, মনে আছে এটা 4 কার্বনের যৌগ। তাহলে 4 কার্বন এবং অক্সালো এসিটিক অ্যাসিড উৎপন্ন যৌগ তাহলে কয় কার্বনের হবে বলতো? উৎপন্ন যৌগ হবে 6 কার্বনের। 4 যোগ 2 6 কার্বন। সেই যৌগের নাম কি? সাইট্রিক অ্যাসিড। সেই যৌগের নাম কি? সাইট্রিক অ্যাসিড। তাহলে সাইট্রিক অ্যাসিড কি হচ্ছে? সংশ্লেষণ হচ্ছে। সাইট্রিক অ্যাসিড কি হচ্ছে? এখানে সংশ্লেষণ হচ্ছে। সংশ্লেষণের ইংলিশ হলো সিনথেসিস। এই সিনথেসিস শব্দ থেকে আসছে সিনথেস। তাহলে খেয়াল রাখবা সাইট্রেট সিনথেস। এখানে কোন এনজাইম কাজ করে? সেটা হলো সাইট্রেট সিনথেস কাজ করে, যেটা সাইট্রিক অ্যাসিড সংশ্লেষণের জন্য। পরে সাইট্রিক অ্যাসিড কি হয়? আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয় অ্যাকোনিটাস এনজাইমের প্রভাবে। অ্যাকোনিটাস এনজাইমের প্রভাবে পরিণত হয় আইসোসাইট্রিক অ্যাসিডে। এই আইসোসাইট্রিক অ্যাসিড যেটা, সেটা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়। সেখান থেকে আসে সাকসিনাইল কোয়ে। এখানে খেয়াল করো এই দুই জায়গায় মনে রাখবা, এই দুইটা জায়গায় হলো ডিহাইড্রোজেনাস এনজাইম কাজ করে। এই দুই জায়গায় কি করে? ডিহাইড্রোজেনাস এনজাইম কাজ করে। দেখুন ডিহাইড্রোজেনাস এনজাইমটার, এই যে ডিহাইড্রোজেনাস এনজাইম কাজ করে, এই ডিহাইড্রোজেনাস এনজাইমটা আমরা ইজিলি বলতে পারবো এটা কোন এনজাইম। দেখো আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আসার সময় যে এনজাইমটা কাজ করবে সেটার নাম হলো আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনাস। আর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাল কোয়ে আসার সময় কোথায় কার ডিহাইড্রেশন হচ্ছে? এটা হলো তোমার আলফা কিটোগ্লুটারেট, অর্থাৎ এই জায়গাটা এখানে অ্যাড হবে, শব্দটা এখানে অ্যাড হবে, জাস্ট এতটুকুই। তো এখানে শুধু এনজাইমটার নাম মনে রাখবে কি ডিহাইড্রোজেনাস। তো ডিহাইড্রোজেনাস কার কার হচ্ছে? আইসোসাইট্রিক অ্যাসিডের হচ্ছে এবং আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের হচ্ছে। এরপর দেখো সাকসিনাল কোয়ের পরে সাকসিনিক অ্যাসিড আসে, সাকসিনিক অ্যাসিডের পরে ফিউমারিক অ্যাসিড আসে। এগুলা এনজাইমের আর দরকার নাই। ফিউমারিক অ্যাসিডের পরে মেলিক অ্যাসিড আসে, মেলিক অ্যাসিডের পরে অক্সালো এসিটিক অ্যাসিড আসে। এখানে আর এনজাইমের দরকার নাই। তাহলে এনজাইম কোনটা দরকার পড়তেছে? সেটা হলো ডিহাইড্রোজেনাস এনজাইম। অনেকে বলে এই ডিহাইড্রোজেনাস এনজাইমটাই হলো ক্রেবস চক্রের নিয়ন্ত্রক। ক্রেবস চক্রের নিয়ন্ত্রক বলা হয় কোনটাকে? এই ডিহাইড্রোজেনাস এনজাইমটাকে। তো এখানে খেয়াল রাখো ডিহাইড্রোজেনাস এনজাইমটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং মনে রাখবা এই ধাপটা, এই যে এই ধাপ যেটা আছে এটা ভালো করে মনে রাখবা যে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে কি আসে? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আসে, এবং কোন এনজাইমের প্রভাবে? সেটা হলো আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনাস এনজাইমের প্রভাবে। এখন এই ক্রেবস সাইকেলের মূল কাজ হলো শক্তি উৎপাদন করা বা এটিপি উৎপাদন করা। তাহলে
ক্রেবস চক্র ততক্ষণ চলবে যতক্ষণ সে শক্তি উৎপন্ন করতে পারবে। যখন শক্তি উৎপন্ন করার জন্য সে কাঁচামাল পাবে না, সে শক্তি উৎপাদন করতে পারবে না। শক্তি উৎপাদন করতে না পারলে ক্রেবস চক্রের কোনো কি নাই, ভূমিকা নাই। তো দেখো কি হয়, ক্রেবস চক্রে বলা হয় যত বেশি এডিপি যত বেশি ক্রেবস চক্রে তত বেশি কি আসবে, এটিপি আসবে। তার মানে কি, এডিপি এর পরিমাণ বাড়লে ক্রেবস চক্র বেশি বেশি কাজ করবে। এবার দেখো এনএডি এর পরিমাণ যত বেশি হবে ক্রেবস চক্র তত বেশি বেশি কাজ করবে। এখন সমস্ত এডিপি যখন এটিপিতে পরিণত হবে, চিন্তা করো তো ক্রেবস সাইকেল কি আর চলবে নাকি চলবে না? ক্রেবস সাইকেল আর কি হবে না, চলবে না। তাহলে এই যে ক্রেবস সাইকেল চলবে না, এটা ক্রেবস সাইকেল কখন ডিসিশন নিচ্ছে? যখন কি উৎপন্ন হয়ে যাচ্ছে বলতো? যখন এটিপি উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে প্রশ্ন হলো, এটিপি ক্রেবস চক্রের জন্য কি হিসেবে কাজ করে? এটিপি ক্রেবস চক্রে কি হিসেবে কাজ করে? শত্রু হিসেবে কাজ করে। তাহলে এটিপি কে ক্রেবস চক্রের শত্রু মানে ইনহিবিটর। ক্রেবস চক্রের ইনহিবিটর বলা হবে কাকে? এটিপি কে। ক্রেবস চক্রের ইনহিবিটর বলা হবে কাকে? এটিপি কে। এরকম আছে এনএডি। এনএডি থেকে কি উৎপন্ন হবে? NADH+। তাহলে NADH+ কে আমরা কি বলবো বলতো? এটা হলো শত্রু, এটাও তাহলে কি ইনহিবিটর। এরা যদি ইনহিবিটর হয় তাহলে এরা কি হবে? এডিপি এনএডি এরা কি হবে? এরা হলো স্টিমুলেটর, এরা হলো উদ্দীপক, এরা হলো কি স্টিমুলেটর। ছোট করে একটু লিখে রাখো, অক্সালোএসিটিক অ্যাসিড যেটা, সেটাকে কি বলা হয়? আবাসিক অণু নামে ডাকা হয়। সেটাকে কি বলা হয়? আবাসিক অণু বলে ডাকা হয়। মনে থাকবে? আচ্ছা, এখন আসি আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ক্রেবস সাইকেলের পরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এখন এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যেটা, সেটা কোথায় ঘটে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। নামই দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের নামটা কি? নামটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট, যে চেন করে, তাই না? তাহলে এটা একটা চেন বা এটা কিছু একটা জিনিসের সমষ্টি যেটা হলো ইলেকট্রন ট্রান্সফার করে। তো এটা আসলে কিসের সমষ্টি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা একটি একক প্রোটিন এবং 3টি মাল্টি প্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত। একটা একক প্রোটিন এবং 3টা মাল্টি প্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত। একটি একক প্রোটিন যেটা, সেটা হলো সাকসিনাইট ডিহাইড্রোজিনেস। দেখো, সাকসিনাইট ডিহাইড্রোজিনেস, এটা একটা একক প্রোটিন। এটা কি একক প্রোটিন? এটাকে কমপ্লেক্স 2 নামে ডাকা হয়, তাহলে টোটাল কমপ্লেক্স আছে মনে রাখবা 4টা, যার মধ্যে কমপ্লেক্স 2 হলো একটা একক প্রোটিন। কমপ্লেক্স 2 হলো কি? একটা একক প্রোটিন। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এগুলো হলো মাল্টি প্রোটিন। কমপ্লেক্স 1 যেটা, সেটা হলো NADH ডিহাইড্রোজিনেস। এই যে NADH ডিহাইড্রোজিনেস যেটা, সেটা হলো মাল্টি প্রোটিন। সেটা হলো কি? মাল্টি প্রোটিন। আরো দেখো মাল্টি প্রোটিন কি আছে? সাইটোক্রোম কমপ্লেক্স। এই সাইটোক্রোম কমপ্লেক্স যেটা, সেটাও হলো একটা মাল্টি প্রোটিন। আমি আর লিখতেছি না, এমপি দিয়ে দিচ্ছি। এমপি মানে কি? মাল্টি প্রোটিন। সাইটোক্রোম অক্সিডেজ এটাও হলো মাল্টি প্রোটিন। তাহলে মাল্টি প্রোটিন কোনটা কোনটা, এবং একটা হলো একক প্রোটিন, সেই একক প্রোটিনের নামটা ভালো করে খেয়াল রাখবা। এই একক প্রোটিন এবং এই মাল্টি প্রোটিন গুলা নিয়েই টোটাল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে প্রথম ইলেকট্রন গ্রহণ করে কে এবং শেষ ইলেকট্রন গ্রহণ করে কে? মনে রাখবা, প্রথম ইলেকট্রন গ্রহণ করে হলো FAD এবং সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা হলো অক্সিজেন। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে প্রথম ইলেকট্রন গ্রহীতা কে? প্রথম ইলেকট্রন গ্রহীতা হলো FAD
এবং সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা হলো তোমার অক্সিজেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে আমি বলি, তোমরা বেশি, ওখানে অনেক কিছু বিক্রিয়া আছে, হ্যাঁ, এই বিক্রিয়াগুলোতে মনোযোগ দেওয়ার কোনো দরকার নাই, বুঝছো? বিক্রিয়াগুলা শিখারও দরকার নাই। মোটা মোটা হরফে যদি কিছু দেখো সেটা দেখতে পারো, যদি মনে হয় একটু মোটা হরফে লেখা আছে এটা একটু মনে রাখার দরকার, মনে রাখতে পারো, ঠিক আছে? এখন আসি আমরা এখানে, এই যে তোমার এই যে এখানে যে এটিপি সৃষ্টি হয় না, যে এটিপি সৃষ্টিটা হয় এখানে কিন্তু আরো কয়েকটা উপাদান কিন্তু ভূমিকা রাখে। কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের এখানে, যেমন সাইটোক্রোম সি, ইউবি কুইনোন, এরা কিন্তু ভূমিকা রাখে। তো সাইটোক্রোম সি জিনিসটা কি? দেখো, সাইটোক্রোম আমি একদিন আগেও বলছি, সাইটোক্রোম মানে কি বলতো? সাইটোক্রোম জিনিসটা কি? প্রোটিন। এটা হলো ছোট বা ক্ষুদ্র প্রোটিন সাইটোক্রোম সিটা। আর ইউবি কুইনোন, ইউবি কুইনোন যেটা, সেটা হলো নন প্রোটিন, এটা কিন্তু প্রোটিন না। ইউবি কুইনোনটা এটাও তোমার এটিপি তৈরিতে ভূমিকা রাখে। ইউবি কুইনোনের সাথে একটা ভিটামিনের সম্পর্ক আছে, একটা ভিটামিনের সম্পর্ক আছে, সেটা কি? সেটা হলো ভিটামিন ই। এবং কেউ কেউ বলে ভিটামিন কে এর সাথেও সম্পর্ক আছে, এই জন্য দুইটাই মনে রাখবা, ভিটামিন ই এবং ভিটামিন কে এর সাথে সম্পর্কিত। উদ্ভিদের ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন প্রাণীতে যেরকম সায়ানাইডে বা কার্বন মনোক্সাইড দ্বারা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা কি হয়, তোমার বাধাগ্রস্ত হয়। উদ্ভিদে কিন্তু এই সায়ানাইড, অ্যাজাইড, কার্বন মনোক্সাইড এগুলা কিন্তু শ্বসনে কোনো বাধার সৃষ্টি করে না। সায়ানাইড, অ্যাজাইড এবং কার্বন মনোক্সাইড কিন্তু শ্বসনে কোনো বাধা সৃষ্টি করে না। মনে থাকবে? টোটাল সবাত শ্বসনে কয়টি এটিপি উৎপন্ন হয়? 36টি এটিপি উৎপন্ন হয়। এক অণু গ্লুকোজ থেকে 36টি এটিপি উৎপন্ন হয়। আমরা জানি 1 এটিপি সমান কত কিলো ক্যালোরি বলতো? কে পারবা? একটা এটিপি সমান 10 কিলো ক্যালোরি। কোন বইয়ে দেখবা 11 কিলো ক্যালোরি আছে, বিভিন্ন জিনিস আছে, তোমরা শুধু 10টাই পড়ো, কারণ হাসান স্যার 10 ফলো করছে সবসময়, দেখা গেছে 1 এটিপি ইজ ইকুয়াল টু 10 কিলো ক্যালোরি। তাহলে 36টা এটিপি সমান কত কিলো ক্যালোরি? 36টা এটিপি সমান 360 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উৎপন্ন হয় হলো তার কিন্তু এটা হলো নিট এটিপি, এটা হলো নিট এটিপি। তো নিট এটিপি যেটা সেটা কিন্তু শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে, তার কিন্তু আরো বেশি এটিপি উৎপন্ন হয়, অর্থাৎ তার আরো বেশি শক্তি উৎপন্ন হয়। তো আমরা জানি প্রাপ্ত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি বা মোট শক্তি যদি বলা হয় ইন্টু 100% যেটা হয়, সেটাকে আমরা কি বলি? কর্মদক্ষতা। ঠিক এখানে সবাত শ্বসনের ক্ষেত্রে কর্মদক্ষতাটা হিসাব করা হয় 55.4%। 55.4%। এখন আসি সবাত শ্বসনের পরে অবাত শ্বসন। এবার আসি আমরা অবাত শ্বসন। অবাত শ্বসনে কয়টা পর্যায় আছে? অবাত শ্বসনের পর্যায় হলো দুইটা, একটা হলো গ্লাইকোলাইসিস, একটা কি? গ্লাইকোলাইসিস। আরেকটা হলো তোমার পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এখন অবাত শ্বসনের গ্লাইকোলাইসিস মানেই তুমি খেয়াল রাখবা, সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসে যা যা পড়ছো সেটাই হলো অবাত শ্বসনের গ্লাইকোলাইসিসের অনুরূপ। তো এই গ্লাইকোলাইসিসে কয় অণু এটিপি উৎপন্ন হয়? এই গ্লাইকোলাইসিসে কয় অণু এটিপি উৎপন্ন হয়? 2 অণু এটিপি উৎপন্ন হয়। 2 অণু এটিপি উৎপন্ন হয় এই গ্লাইকোলাইসিসে। এখন আসি খেয়াল করো, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। 2 নাম্বার ধাপ যেটা, এই পাইরুভিক অ্যাসিড ভেঙে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে কি হয়? পাইরুভিক অ্যাসিড ভেঙে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এবার আসি 2 নাম্বার ধাপ। পাইরুভিক অ্যাসিডের
আরেকটা ধাপ হলো যে আরেকটা প্রক্রিয়া হলো ল্যাকটিক অ্যাসিড। অসম্পূর্ণ জারণের কারণে ইথানল উৎপন্ন হতে পারে অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে পারে। এখন ল্যাকটিক অ্যাসিড যখন উৎপন্ন হয় তখন কোন এনজাইমের প্রভাবে হয়, সেই এনজাইমটার নাম মনে রাখতে হবে, সেটা হলো ডিহাইড্রোজেনেস এনজাইম। সেই এনজাইমের নাম কি? ডিহাইড্রোজেনেস এনজাইম। এই যে ডিহাইড্রোজেনেস এনজাইমের কারণে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এই ল্যাকটিক অ্যাসিড জিনিসটা আসলে কি জিনিস সেটা আমি যদি ক্লিয়ার করি। ধরো তুমি অনেক দূর যদি একা একা হাঁটতে থাকো, অনেক লম্বা রাস্তা, দেখবা যে হলো পা একটা সময় ব্যথা করে। তো ব্যথা করলে রাতের বেলা অনেকের ব্যথা করে, অনেকের সাথে সাথেই ব্যথা করে। এর কারণ কি? এর কারণ হলো পেশির মধ্যে পেশির যে প্রোটিন গুলো আছে না, সেই প্রোটিন গুলা ভেঙে ওখান থেকে কি উৎপন্ন হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ যত বাড়তে থাকে পেশি তত দুর্বল হতে থাকে। এজন্য ল্যাকটিক অ্যাসিডের পরিমাণকে বলা হয় বা ল্যাকটিক অ্যাসিডকে বলা হয় পেশির ক্লান্তির কারণ। তাহলে পেশির ক্লান্তি হলো কাকে বলবো আমরা? ল্যাকটিক অ্যাসিডকে। ফার্মান্টেশন পদ্ধতিতে গ্লুকোজ মেটাবলিজম কত গুণ দ্রুত হয়? ফার্মান্টেশন মানে গাজন। গাজন পদ্ধতিতে হলো গ্লুকোজ মেটাবলিজম যেটা সেটা 18 গুণ কি হবে? দ্রুত হয়। তাহলে ফার্মান্টেশন প্রক্রিয়ায় মনে রাখবা, ফার্মান্টেশন প্রক্রিয়ায় কথাটা খেয়াল রাখবা, কোন প্রক্রিয়ায়? ফার্মান্টেশন প্রক্রিয়ায় গ্লুকোজ মেটাবলিজম 18 গুণ দ্রুত হয়। এখন ফার্মান্টেশন মানে কি? গাজন। ফার্মান্টেশনের জায়গায় যদি সবাত শ্বসন প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়? সবাত শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজকে মেটাবলিজম করা হয়, সবাত শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজকে মেটাবলিজম করা হয়, তখন দেখা যায় গ্লুকোজ মেটাবলিজম করতে দিলে, ফার্মান্টেশন না করে যদি আমরা গ্লুকোজকে কি করি? সবাত শ্বসনের মাধ্যমে মেটাবলিজম করার চেষ্টা করি, তখন দেখা যায় গ্লাইকোলাইসিসের পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। অর্থাৎ গ্লুকোজের ভাঙনটা বা মেটাবলিজমটা কমে যায়। এই ঘটনাকে বলা হয় পাস্চিওর ইফেক্ট। এটাকে কি বলা হয়? পাস্চিওর ইফেক্ট। তাহলে পাস্চিওর ইফেক্টটা কি? যদি ফার্মান্টেশন না করে সবাত শ্বসনের মাধ্যমে গ্লুকোজকে মেটাবলিজম করার চেষ্টা করি, তখন মেটাবলিজম মানে কি? এই যে হজম করা যেটা, হ্যাঁ সেটারে। তো গ্লুকোজের মেটাবলিজম করার চেষ্টা করি, তখন দেখা যাবে এই গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া অর্থাৎ গ্লুকোজের মেটাবলিজমের প্রক্রিয়াটা কমে গেছে। এই যে কমে যাওয়া সেটাকে বলা হয় পাস্চিওর ইফেক্ট। তার মানে কি? অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ মেটাবলিজম কি হয়? কমে না বাড়ে? কমে। এখন অবাত শ্বসনে মোট কয়টি এটিপি উৎপন্ন হয়? অবাত শ্বসনে মোট কয়টি এটিপি উৎপন্ন হয়? 2টা এটিপি উৎপন্ন হয়। অবাত শ্বসনে মোট 2টা এটিপি উৎপন্ন হয়। বলতো পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তখন কয় অণু এটিপি উৎপন্ন হয়? কে বলতে পারবা? কয় অণু এটিপি উৎপন্ন হয়? 0। কয় অণু এটিপি উৎপন্ন হয়? 0 এটিপি উৎপন্ন হয়। তাহলে এই 2 এটিপি কোত্থেকে আসছিল? মনে আছে আমি বলছিলাম গ্লাইকোলাইসিসে কয়টা? 2টা এটিপি আসছিল। তো 2 যোগ 0, 2 যোগ 0 কত হয়? 2টা। তাহলে অবাত শ্বসনের যে এটিপি গুলো আসে এগুলো মূলত কোন ধাপ থেকে আসে? গ্লাইকোলাইসিস ধাপ থেকে আসে। বুঝাইতে পারছি জিনিসটা? এখন আসি আমরা এই যে শ্বসন যেগুলো আছে, অবাত শ্বসন যেটা আছে, এই অবাত শ্বসনের ব্যবহারটা কি? অবাত শ্বসনে অবাত শ্বসনের ব্যবহারটা হলো যেমন কার্বন ডাইঅক্সাইড হলো পাউরুটি ফুলাতে সাহায্য করে। তারপর হলো মৎশিল্পে হলো তোমার অবাত শ্বসনের ব্যবহার আছে, যেমন আঙ্গুরের রস থেকে গাজন করা হয় যেটা, হ্যাঁ দেখবা মানে অনেক পুরানো দিনের মদ বা ওয়াইন যেটা, সেটার দাম হলো কি হয়? বেশি হয়, কারণ গাজন বেশি হয়েছে। তাহলে আঙ্গুরের রস থেকে ওয়াইন তৈরি করার জন্য অবাত শ্বসনের ব্যবহার করা হয়। আপেলের রস থেকে সিডার সিডার তৈরি করা হয়, এটাও একটা কি তোমার মদ শিল্প। এরপরে দেখো অ্যালকোহল প্রস্তুতি।
চিটাগুড় থেকে অ্যালকোহল যে প্রস্তুত করা হয়, চিটাগুড় থেকে অ্যালকোহল যে প্রস্তুত করা হয়, এটাও কিন্তু একটা অবাধ শ্বসনের ফলাফল। এটা হলো দর্শনা চিনি কলে হলো এভাবেই তোমার এই কাজটা করা হয়। তারপর দেখো দুধ শিল্পে দুধ থেকে দই তৈরি করার জন্য 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন শ্বসনের সাহায্য নেওয়া হয়? অবাধ শ্বসনের সাহায্য নেওয়া হয়। এই সময় তোমার এই গাজন বা ফার্মেন্টেশনে যারা ভূমিকা রাখে তারা হলো ল্যাক্টোবেসিলাস এবং স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। ল্যাক্টোবেসিলাসের মধ্যে দেখো ল্যাকটোজ শব্দটা আছে না, ল্যাক্টোবেসিলাস হেলভিটাকাস, এটা তোমরা মনে রাখতে পারো অথবা শুধু এতটুকু মনে রাখলে হলো। আর হলো স্ট্রেপ্টোকক্কাস, দেখো মনে রাখার জন্য তুমি মনে রাখার কৌশল বের করবা, যেমন ল্যাকটিস, ল্যাক্টো অর্থাৎ ল্যাকটোজ, আমরা জানি দুধ মানে হলো কি ল্যাকটোজ, তাই দুধ থেকে দই তৈরি করার জন্য ল্যাক্টোবেসিলাস বা স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস কি ব্যবহার করা হয়। এবার আসি মাছ মাংস শিল্পে, যেমন দক্ষিণ আমেরিকায় যেটা হলো কিউরেট হাম, জাপানে হলো কাতসুবুশি, এগুলা তো হলো তোমার, এগুলা তৈরি করার জন্য কিউরেট হাম হলো কোথায়? দক্ষিণ আমেরিকায়। সাউথ আমেরিকা, সাউথ আফ্রিকা হয়ে যাবে আবার, দক্ষিণ আমেরিকা লিখে রাখি। তারপর হলো জাপানে হলো কাতসুবুশি, কাতসুবুশি, এগুলো হলো তোমার এই খাদ্যগুলা তৈরি করার জন্য, মাংসজাত বা মাছজাত এই খাদ্যগুলা তৈরি করার জন্য অবাধ শ্বসনের ব্যবহার করা হয়। ভিটামিন বি1 এবং বি2, থিয়ামিন এবং রিবোফ্লাভিন, এগুলা সংশ্লেষণের জন্য অবাধ শ্বসন ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিনেগার, ভিনেগার উৎপাদনের জন্য অবাধ শ্বসনের ব্যবহার করা হয়। এখন আসি এই যে শ্বসন হয়, শ্বসনে কি হয়? শ্বসনে যেমন গ্লুকোজ, গ্লুকোজকে হলো অক্সিজেন দ্বারা জারিত করা হয় এবং কার্বন ডাই অক্সাইড এবং কি উৎপন্ন হচ্ছে? পানি উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো তো উৎপাদে কি আছে? কার্বন ডাই অক্সাইড, বিক্রিয়কে কি আছে? অক্সিজেন। বলা হয় এই উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এবং বিক্রিয়কটা নিচে দিলাম অক্সিজেন, এই দুইটা অনুপাতকে বলা হয় রেসপিরেটরি কোশেন্ট বা শ্বাসনিক হার। তাহলে শ্বাসনিক হার কি? উৎপাদের পরিমাণ, উৎপাদ মানে কি কার্বন ডাই অক্সাইড, এবং বিক্রিয়কের পরিমাণ অক্সিজেন, এই দুইটার অনুপাতকে বলা হয় রেসপিরেটরি কোশেন্ট বা শ্বাসনিক হার। যেমন এক অণু গ্লুকোজকে 6 অণু অক্সিজেন যখন কি করে দহন করে, তখন 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? 6 অণু কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 6 অণু অক্সিজেন, তার মানে 1। তার মানে বলতো গ্লুকোজের আর কিউ কত? গ্লুকোজের আর কিউ হলো 1। ঠিক একইভাবে কিছু আর কিউ মনে রাখতে হবে, যেমন ওলিক অ্যাসিড, ওলিক অ্যাসিডের আর কিউ কত? ওলিক অ্যাসিডের আর কিউ হলো 0.71। ঠিক আছে। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের আর কিউ কত? অক্সালিক অ্যাসিডের আর কিউ হলো 4। এটা পরীক্ষায় খুব বেশি আসে অক্সালিক অ্যাসিডেরটা। তারপরে দেখো, আচ্ছা তারপরে দেখো মেলিক অ্যাসিড, মেলিক অ্যাসিডেরটা কত? মেলিক অ্যাসিডের আর কিউ হলো 1.33, 1.33, এগুলো ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে। আর প্রোটিন বা চর্বির ক্ষেত্রে আর কিউ এর মান সবসময় 1 এর চেয়ে কি হয়? কম হয়। 1 এর চেয়ে কি হয়? কম হয়। শ্বসন খুব ভালো হয় কোন তাপমাত্রায়? শ্বসন খুব ভালো হয় কোন তাপমাত্রায়? শ্বসনের জন্য সবচেয়ে সবচেয়ে দেখো সবচেয়ে ভালো হয় 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং কিছু লবণের উপস্থিতির কারণে শ্বসনের হার বেড়ে যায়, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলোর কারণে শ্বসনের স্বাভাবিক হার কি হয়ে যায়? বেড়ে যায়। মনে থাকবে? আচ্ছা, তোমাদেরকে তোমাদের যেটা শিখতে হবে সেটা হলো বইয়ের সাথে কিছু চার্ট সব সময় থাকে। তো তোমরা তো, আমি তো পড়াই দিচ্ছি, চার্ট গুলা কিন্তু তোমাদের একটু দেখতে হবে, বিশেষ করে চার্ট। এবং এখন নতুন যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হলো চ্যাপ্টারের পিছনে কিছু ছোট করে সারসংক্ষেপ থাকে, সেই সারসংক্ষেপগুলা বেশি করে শিখবা। তবে কিছু চার্ট থাকে, যেমন এটিপির একটা চার্ট আছে, ওই এটিপি চার্টটা শিখার দরকার নাই, 326 পৃষ্ঠায় দেখবা একটা এটিপি চার্ট আছে, এত বড় চার্ট তোমার শিখার দরকার নেই। ঠিক আছে, ওই চার্টগুলা, এটিপি চার্টগুলা তোমার দরকার নেই, ওখান থেকে শুধু 36 এটিপি আমি যেটা বলে দিচ্ছি ওটা। এখন আসি শ্বসন কোথায় হয়।
শ্বসনের স্থান নিয়ে কিছু কথা বলে ফেলি। শ্বসনটা দেখো প্রকৃত কোষিত হতে পারে, আবার আদিকোষিত হতে পারে। তো আদিকোষিতে মাইটোকন্ড্রিয়া কি থাকে? আদিকোষী জীব মাইটোকন্ড্রিয়া থাকে না, তাদের সাইটোপ্লাজম থাকে, আর রাইবোজোম অঙ্গাণু বলতে শুধু রাইবোজোম থাকে এবং হলো নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না। তাহলে তাদের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস, কোথায় হয়? গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হবে। ফার্মান্টেশনটা কোথায় হয়? সেটাও সাইটোপ্লাজমে হবে। এবং তাদের যে ক্রেবস সাইকেলটা কোথায় হয়? ক্রেবস সাইকেলটাও হবে কোথায়? সাইটোপ্লাজমে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা কোথায় ঘটে? এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা মেমব্রেন খুঁজে বের করতে হবে। এই আদিকোষের মধ্যে মেমব্রেন আছে কোথায়? শুধু সেল মেমব্রেন। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্টটা যেহেতু অন্য কোনো অঙ্গাণু নাই, তাহলে এই সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের কোথায় হবে? ভিতরের তলে কি হবে তোমার? এই জিনিসটা হবে, মনে থাকবে। আর প্রকৃত কোষীকে আলোচনা করার আর দরকার আছে। প্রকৃত কোষী তো একবার বলে ফেললাম, গ্লাইকোলাইসিস বা ফার্মেন্টেশন কোথায় হবে? সাইটোপ্লাজমে। আর তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে কি হবে? অলরেডি আমরা পড়ে ফেলছি, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন এবং কি ক্রেবস সাইকেল। আর মেমব্রেনে কি হবে? মনে আছে মেমব্রেনে কি হবে? ইনার মেমব্রেনে হবে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কি হবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। তাহলে আমরা প্রকৃত কোষী এবং আদিকোষীর কোনটায় কি হবে এটাও আমরা শিখে ফেললাম। কতগুলা এনজাইমের কিছু সাব ইউনিট থাকে, তো কতগুলা সাব ইউনিট একটু লিখে রাখো। NADH রিডাকটেস এনজাইমে কয়টি সাব ইউনিট থাকে? 26টি। সাইটোক্রোম রিডাকটেজে কয়টি সাব ইউনিট থাকে? 10টি। আর সাইটোক্রোম অক্সিডেস এনজাইমের কয়টি সাব ইউনিট থাকে? এটা হলো 8টি। তো এই সাব ইউনিটগুলা একটু দেখবা।